আসসালামু আলাইকুম এভরিওয়ান। পৌরনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শাসন এবং সুশাসনের ধারণা ও সংজ্ঞা। চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। শাসন এবং সুশাসনের ধারণা এবং সংজ্ঞা এই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে প্রথমে আমরা সেটা জেনে নিই। এই টপিকটা মূলত হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের ক এর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি তিনটা বিষয় আমাদের লাগবে না। চলো আমরা দেখে নিই শাসন এবং সুশাসনের ধারণার ক্ষেত্রে এই শাসন বিষয়টি কিভাবে উৎপত্তি হয়েছে, অর্থাৎ শাসন এই যে শব্দটা এসেছে, এই শাসন জিনিসটার কেন প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে পরিবার, সমাজ এবং রাষ্ট্র মানব সভ্যতার বিবর্তনের একটা ফসল। আর এই যে পরিবার, রাষ্ট্র এবং মানব সভ্যতা, এই সমাজ, এই সংগঠনগুলো গড়ে উঠেছে মূলত মানব জীবনের শান্তি এবং নিরাপত্তা প্রদানের জন্য। এই যে শান্তি এবং নিরাপত্তা প্রদানের জন্য গড়ে উঠেছে, সেক্ষেত্রে বলা যাইতেছে এই মানুষের অথবা এই সংগঠনের মধ্যে যে মানুষগুলো রয়েছে, সদস্য রয়েছে, তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং আচরণ নিয়ন্ত্রণের জন্য, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচরণ নিয়ন্ত্রণের জন্য মূলত শাসন ব্যবস্থাটা গড়ে উঠেছে। তো দেখা গেছে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের মূল লক্ষ্যই ছিল নিরাপত্তা নিশ্চিত করা। মূলত শাসন শব্দটা অথবা শাসন যে বিষয়টা, সেই বিষয়টার উৎপত্তি হয়েছে শুধুমাত্র জনস্বার্থের নিরাপত্তার জন্য। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা। তারপরে দেখো বলছে যে এই বিষয়গুলোর জন্য প্লেটো, এরিস্টটল এবং ইবনে খালদুন এই দার্শনিকগণ বলেছেন যে উত্তম জীবন গড়ে তোলার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব। এই যে রাষ্ট্রের অস্তিত্বটা কি, সেটা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্বটাই গড়ে উঠেছে মূলত উত্তম জীবন গড়ে তোলার জন্য, অর্থাৎ মানুষের নিরাপত্তার স্বার্থে এই শাসন শব্দটা বা শাসন বিষয়টি আবির্ভূত হয়েছে। তাহলে এখন দেখো বলছে যে প্রথম এবং তাছাড়া দেখা গেছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমাজ এবং রাষ্ট্রের নানাবিধ সমস্যা এবং জটিলতা বৃদ্ধি পেলে পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে জনকল্যাণের বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচিত হয় এবং তখন থেকে মূলত এই শাসন ব্যবস্থাটা শুরু হয়েছিল। অর্থাৎ বর্তমানে জনকল্যাণে রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে। তারপরে দেখো এই যে বলা হয়েছে যে শাসন কি, এই শাসন জিনিসটাকে নিয়ে ইউএনডিপি এবং বিশ্বব্যাংক কি বলেছেন, তাদের এই সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। ইউএনডিপি এবং বিশ্বব্যাংক, এই সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা শাসনের সংজ্ঞার ক্ষেত্রে এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবে যে এখানে কি বলা হয়েছে। দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে সুশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থসামাজিক এবং রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক আকাঙ্ক্ষা। প্রথম বিষয়টি হচ্ছে আর্থসামাজিক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক আকাঙ্ক্ষা সমূহ প্রকাশ করতে পারে, তাদের অধিকার ভোগ করতে পারে, সেটাই হইতেছে মূলত সুশাসন। সুশাসন সম্পর্কে দেখো মিশেল কি বলেছেন, এই যে উনি বলেছেন যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্যই সুশাসন অত্যাবশ্যক। তো জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গানবারি সুশাসনের উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে বলেছেন যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশে ঋণ মওকুফ করা হবে। এখান থেকে
তোমরা শুধুমাত্র বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপির সংজ্ঞাটা খেয়াল রাখবা, আর মিশেল ক্যামডেসাসের সংজ্ঞাটা খেয়াল রাখবা। আর এখানে হচ্ছে জাতিসংঘ কি বলেছেন, একটা কথাই বলেছে যে যেসব দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই সকল দেশেই শুধুমাত্র ঋণ মওকুফ করা হবে। এখন দেখো শাসন মানে কি? শাসন মানে হচ্ছে গভর্নেন্স, ঠিক আছে? গভর্নেন্স কেন তৈরি হয়েছিল? মূলত হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণের জন্য, তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য এই শাসন ব্যবস্থাটা উৎপত্তি হয়েছিল এবং জনকল্যাণে বা জনস্বার্থে এই শাসন ব্যবস্থাটা উৎপত্তি হয়েছিল। আর সুশাসন, সু শব্দ দ্বারা কি বোঝানো হয়? সু মানে কি? সুষ্ঠু বা সুন্দর, মানে পজিটিভ, ইতিবাচক একটা বিষয়। তার মানে কি, যে শাসন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বা ভালো একটা শাসন ব্যবস্থা, সেটাকে মূলত সুশাসন বলা হয়। তবে সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক কি বলেছেন এবং অন্যান্যরা কি বলেছেন, চলো এবার সেটা জেনে নেই। যে শাসন মানে হচ্ছে গভর্নেন্স, গুড গভর্নেন্স, আর সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স। তার মানে গুড গভর্নেন্স এই যে বিষয়টা, সেই বিষয়টার ক্ষেত্রে দেখা গেছে যে ল্যান্ডন মিলস এবং স্যারা জেন্ডিন এরা কি বলেছেন? এরা বলেছেন জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, কিভাবে দেশের রাজনীতি, এখানে কিছু বিষয় আমি একটু বলে দেই, তোমরা একটু খেয়াল রাখবা যে জনগণ কিভাবে শাসিত হচ্ছে, রাষ্ট্রীয় বিষয়াদি কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে দেশের রাজনীতি আবর্তিত হয়, এই তিনটা বিষয় এবং একই সাথে সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন এবং আইনের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলোকে মূলত গভর্নেন্স বলা হয়। ঠিক আছে, গভর্নেন্স মানে কি হচ্ছে শাসন, ঠিক আছে, আর গুড গভর্নেন্স মানে সুশাসন। এই বিষয়টার জন্য চারটা বিষয় দেখো, যে জনগণ কিভাবে শাসিত হচ্ছে, রাষ্ট্রীয় বিষয়াদি কিভাবে পরিচালিত হয়, দেশের রাজনীতি কিভাবে আবর্তিত হয় এবং কিভাবে লোক প্রশাসন এবং আইনের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলোকে মূলত এটা বলা হয়েছে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখো 1994 সালে বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে কি, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সংজ্ঞাটা, ঠিক আছে, যেটা হইতেছে তোমার বিশ্বব্যাংক দিয়েছে যে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের দুইটা বিষয়, সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের যে ব্যবস্থাপনা, সেখানে যে ক্ষমতা প্রয়োগের পদ্ধতি, ঠিক আছে, ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হচ্ছে গভর্নেন্স। তারপর দেখো এখানে আরও কিছু সংজ্ঞা রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। তবে মুখস্থের ক্ষেত্রে আমি বলবো যে এখানে মাহবুবুর রহমানের সংজ্ঞাটা মুখস্থ করবা এবং এর আগে যেটা বিশ্বব্যাংক এবং ইউএনডিপি যেটা বলেছিল সেই সংজ্ঞাটা মুখস্থ করবা, যে শাসন হচ্ছে এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থাপনা প্রয়োগ করে। কর্তৃপক্ষ কি করে? উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, মানে কোনো একটা দেশে যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে তখনই তো কেবল সেই দেশে উন্নতি সম্ভব। উন্নয়নের জন্য কি সুষ্ঠু শাসন ব্যবস্থাটা প্রয়োজন না? সুষ্ঠু শাসন ব্যবস্থাই যদি সেখানে না থাকে, সেখানে যদি অসমতা থাকে শাসন ব্যবস্থায়, কাউকে মানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো দিকে ফেভার করে যদি শাসনটা কায়েম করা হয়, তখন কিন্তু সেখানে সুষ্ঠু শাসন ব্যবস্থা থাকবে না। আর সেক্ষেত্রে কি দেশের উন্নতি সম্ভব? উন্নতি সম্ভব না। এই বিষয়টা তোমরা দেখো। তারপরে দেখো যে সুশাসন নিয়ে কিভাবে শুরুটা হয়েছে এবং এখানে কে কি বলেছেন। দেখো, সুশাসন প্রপঞ্চটির সাথে সুপ্রত্যয় যোগ করে, গভর্নেন্স শব্দটির সাথে সুপ্রত্যয় যোগ করে সুশাসন শব্দটি বলা হয়েছে, ঠিক আছে। সুশাসনের অর্থ দাঁড়িয়েছে কি? নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন। সু মানে কি? সুষ্ঠু, নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন। যে শাসন ব্যবস্থা নির্ভুল থাকবে, দক্ষ হবে এবং কার্যকরী শাসন ব্যবস্থা থাকবে। এখন দেখো বলা হয়েছে যে 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন, সুষ্ঠু গভর্নেন্স, গভর্নেন্স মানে কি? গভর্নেন্স মানে হচ্ছে শাসন, আর সুষ্ঠু মানে কি? সু, ঠিক আছে, সু বা নির্ভুল বা দক্ষ। এখানে মূলত
চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই চারটি স্তম্ভ কি কি দেখো, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। এই যে চারটা বিষয়, মানে কোনো একটা শাসন ব্যবস্থা সুশাসন হতে হলে তাকে এই চারটা বিষয় থাকতে হবে। দায়িত্বশীলতা থাকতে হবে সেই শাসন ব্যবস্থায়, স্বচ্ছতা থাকতে হবে, মানে কোনো ভুল থাকা যাবে না, মানে জবাবদিহিতা থাকা লাগবে, আইনি কাঠামো থাকা লাগবে, অংশগ্রহণ থাকা লাগবে। এগুলো আমরা সামনে একটু বিস্তারিত দেখব। এখন দেখো, সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। কার উদ্ভাবিত ধারণা? বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। এখন দেখো বলছে যে এটা কত সালে বিশ্বব্যাংক উদ্ভাবন করেছেন এই সুশাসন প্রত্যয়টি? 1900 কত সালে? 89 সালে বিশ্ব ব্যাংক এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেছেন। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন দুটার জন্যই এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা যে 1989 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেছেন। এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে। অনুন্নয়নের কারণটা কি? বিশ্বব্যাংক বলতেছে যে সুশাসনের অভাবে এই অনুন্নয়নটা ঘটেছে। তারপর দেখো বলছে যে সুশাসনকে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায় না, কারণ সুশাসনটা কি অনেক বেশি বহুমাত্রিক, এর সাথে অনেক কিছু জড়িত। ওই যে বিশ্বব্যাংক তো চারটা বিষয় বলেছিল, স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপর আইনি কাঠামো, অংশগ্রহণ, এই প্রত্যেকটা বিষয়। তারপর বলছে যে সুশাসন সম্পর্কে এবার বিশ্বব্যাংক কি বলেছেন, এই সংজ্ঞাটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ, সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে, বিষয়টা খেয়াল রাখো, উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাপনা জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়, সেটাই হতেছে গভর্নেন্স। তোমরা একটু ইংলিশটাও খেয়াল রাখবা, তাইলে হবে কি তোমাদের যখন জ্ঞানমূলকে লিখবা বা তখন হইতেছে তোমরা নাম্বারটা একটু ভালো আসবে, বা তোমরা যখন ঘতে যখন এগুলা ডিটেলসে লিখতে যাবা অন্য প্রশ্নের সাথে করে সুশাসন বিষয়টাকে বোঝানোর জন্য, তখন তোমরা এটা ব্যবহার করতে পারো। তারপরে দেখো, পিয়েরে ল্যান্ডেল মিলস এবং ইসমাইল সেরাজেলডিন সে কি বলেছে? সে বলেছে কোন বইটাতে বলেছে? এই যে এই বইটাতে বলেছে, গভর্নেন্স অ্যান্ড দ্য ইন্টারনাল ফ্যাক্টর নামক গ্রন্থে কি বলেছেন? গভর্নেন্স বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার, যা একটি রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকে? জনগণের সুষ্ঠু চাহিদা এবং তাদের বৈধ অধিকার উপভোগের বাধ্যবাধকতা। এই জিনিসটাকে আমি তোমাদের একটু বুঝিয়ে বলতেছি যে গভর্নেন্স বলতে এমন একটা বিষয়কে বোঝায় যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার, যেখানে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে হইতেছে জনগণের সুষ্ঠু চাহিদা এবং তাদের বৈধ অধিকারের উপভোগের বাধ্যবাধকতা থাকে, যেখানে জনগণ তাদের যে অধিকার সেই অধিকারগুলো ভোগ করতে পারে, রাষ্ট্রের এই বিষয়গুলো এখানে যুক্ত থাকবে। তারপর দেখো বলছে যে ইউএনডিপি কি বলেছেন? ইউএনডিপির সংজ্ঞাটাও তোমরা একটু, ইউএনডিপির সংজ্ঞাটাও তোমরা একটু খেয়াল রাখবা যে ইউএনডিপি বলেছেন একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য, সার্বিক স্তরের মানে প্রত্যেকটা স্তরের, একটা দেশের সার্বিক স্তরের মানে তোমাদের থানা, তারপর হচ্ছে তোমাদের থানা, উপজেলা, জেলা, তারপর বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা স্তরের কার্যাবলী পরিচালনার জন্য কি কি লাগে? অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হচ্ছে সুশাসন। ইউএনডিপির সংজ্ঞাটাও কিন্তু খুব সহজ, এর আগে তোমরা দেখবা এই যে আগের স্লাইডে বিশ্বব্যাংকের সংজ্ঞাটা খেয়াল রাখবা,
এই সংজ্ঞাটাও খেয়াল রাখবা। আর হচ্ছে আমি বলবো ইউএনডিপির সংজ্ঞাটা বেশি ভালো করে খেয়াল রাখবা। এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট না, তবে এই তিনটা সংজ্ঞা তোমরা ভালো করে খেয়াল রাখবা। তারপর হচ্ছে দেখো যে তার মানে আরেকজন ব্যক্তি এখানে বলছেন যে মার্টিন মিনোগের মতে কে বলছে যে সে সুশাসনকে এইভাবে ব্যাখ্যা করছে যেখানে হইতেছে গণতান্ত্রিক, মুক্তমনা, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করে তুলে সুশাসন। সুশাসনের ক্ষেত্রে গণতান্ত্রিকতা থাকতে হবে, মুক্তমনা হতে হবে, এবং তাহলে আমরা সর্বশেষে সুশাসন শব্দটাকে মিলিয়ে বলতে পারি যে শাসন ব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, আইনি কাঠামো থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে, যেখানে সরকার এবং জনগণ যৌথভাবে মিলিত হবে। তাছাড়া বাক স্বাধীনতা সহ সকল ধরনের রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষা ব্যবস্থা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, আইনি অনুশাসন এবং আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকবে, এই যে বৈধতা থাকবে, এই বিষয়গুলা মিলেই হচ্ছে তোমার সুশাসন গঠিত হয়। চলো এবার দেখে নিই সুশাসন থেকে কি ধরনের এমসিকিউ এসে থাকে। সুশাসনের মূল নীতি কোনটি? জবাবদিহিতা। তারপর সুশাসন প্রতিষ্ঠান নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? প্রধান কর্তব্য হচ্ছে সৎ এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করা। যদি সৎ এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে তো সেই শাসন ব্যবস্থাটা সুশাসন হবে না, মানে সেইখানে শাসনটা সুশাসন হবে না। তারপর বলছে বিশ্বব্যাংক কত সালে সমীক্ষার সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করেছেন? 1989 সালে, যেটা আমি আসলে পড়ানোর সময় বলেছিলাম, এটা এমসিকিউতে এসে থাকে। বিশ্বব্যাংক কত সালে সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করা হয়? বিশ্বব্যাংক কত সালে সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করেন? 1989 সালে। তারপর বলছে কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে? সেটা হচ্ছে বিশ্বব্যাংক। তারপরে হচ্ছে সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি? সেটা হচ্ছে জবাবদিহিতামূলক প্রশাসন। তারপর হচ্ছে একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কারা বলো তো? সরকার। কারণ সরকার যদি সুশাসন প্রতিষ্ঠা না করে তাহলে জনগণ সঠিক বিচার বা শাসন পাবে না। এই যে দেখো সিভিজ শব্দের অর্থ কি, এটা হচ্ছে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে গেছিলা, মূলত ওটা সেখান থেকেই দেওয়া হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।